কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আপনার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে, অভিনন্দন, আপনি জিতেছেন 1,00,000 টাকা। আপনি কি করবেন? তখন হাসবেন, বিশ্বাস করবেন, নাকি ইগনোর করবেন? আমাদের গল্পের এই মেয়েটা এই বার্তাটা বিশ্বাস করেছিল, আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর যা ঘটেছিল তা শুধু নেপালে নয়, গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে পাগলাটে, নৃশংস আর রহস্যময় এক খুনের ঘটনা। আজ থেকে 15 বছর আগের আলোচিত ভয়াবহ সেই অন্ধকার গল্পের গভীরে আমি আপনাকে নিয়ে যাব। সাথে থাকুন, ভয় পাবেন না, কারণ ভয়টা আসবে একটু পরেই। আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ ঘটনার শেষটা সত্যি আপনার ধারণার বাইরে চলে যাবে। সেই ভয়াল 5ই জুন, আজ থেকে ঠিক 15 বছর আগে 2009 সালের 5ই জুন, নেপালের রাজধানী কাঠমান্ডু এক শিক্ষক নিজের ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ভুলবশত এত বেশি ক্লোরোফর্ম সেবন করিয়ে দেন যে মেয়েটি সেখানে মারা যায়। এই ঘটনায় এক ভারতীয় জড়িত ছিল। ক্লোরোফর্মের নাম শুনে আপনার এই ঘটনাটা হয়তো খুব সাধারণ মনে হবে, কিন্তু না, এর আগে ও পরে যা ঘটেছিল তা ছিল অকল্পনীয়। খুনিটা লোহার রড দিয়ে মাথা ঘুরিয়ে লাশ টুকরো টুকরো করে গোটা কাঠমান্ডু উপত্যকায় ছড়িয়ে দিয়েছিল। তারপর শুরু হয় এক উদ্ভট মুক্তিপণের খেলা। মেয়েটির পরিবার 15 দিন ধরে 1000 কিলোমিটার, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে চড়ে অপহরণকারীর কথা মতো ঘুরে বেড়ায়। শেষ পর্যন্ত তার মা নিজের চোখে দেখে ফেললেন খুনিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এটাই নেপালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও পাগলাটেও হত্যাকাণ্ড, খ্যাতি শ্রেষ্ঠা মামলা। গল্প শুরু হোক নেপালের বিরাটনগর শহর থেকে। এটা ভারতের বিহার সীমান্তের একেবারে কাছে। এখানে 1990 সালের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় খ্যাতি শ্রেষ্ঠা। বাবা গোপাল, মা রাধা। খ্যাতি তাদের একমাত্র সন্তান। বিরাটনগরেই তার বেড়ে ওঠা। স্কুল জীবন শুরু থেকে সে ছিল মেধাবী। ক্লাসে সবসময় সে প্রথম হতো। বরাবরের মতো 10ম শ্রেণীতেও সে হলো প্রথম। সে স্বপ্ন দেখত পাইলট হওয়ার। কলেজ পাশ করে বিমান প্রকৌশল নিয়ে আমেরিকায় পড়তে যেতে চেয়েছিল খ্যাতি। তাই বাবা মা সিদ্ধান্ত নেয় এখনই কাঠমান্ডু চলে যাওয়া ভালো, কেননা বিরাটনগর তখনও ছোট্ট একটা শহর। সেই তুলনায় খ্যাতির পড়াশোনাটা রাজধানীতে হবে, এটাই ভালো মনে করেন তারা। এরপর তারা 2007 সালে প্রায় 375 কিলোমিটার দূরে কাঠমান্ডুর বালাজু নামক একটি এলাকায় নতুন বাসায় এসে ওঠেন। এই বাড়ির মালিকের নাম বীরেন প্রধান, কিন্তু আসলে সে ভারতের দার্জিলিং এর বাসিন্দা। 1985 সালে কাজের সূত্রে সে কাঠমান্ডুতে এসে পাড়ি জমায়। নেপালে কেউ যেন তার আসল পরিচয় না জানে, তাই সে তার নামের পদবি বদলে ফেলে, রাখে প্রধান। পরে আবার শ্রেষ্ঠা পদবিও তিনি ব্যবহার করতে শুরু করে, ঠিক খ্যাতির পদবীর মতো। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কোইন্সিডেন্স, তাই না? আসলে এটা ছিল তার পরিকল্পনারই একটি অংশ। বীরেন শ্রেষ্ঠা কাঠমান্ডুর ABM স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক। টিউশনিও পড়ায়, দলগত ও ব্যক্তিগতভাবে। খ্যাতির মা বাবা বাড়ি ভাড়া নেওয়ার পর খ্যাতিকে পড়াবার অনুরোধ করলে বীরেন রাজি হয়। কিছুদিন পড়ানোর পর হঠাৎ একদিন সে জানালো যে সে বাড়ি বিক্রি করে গ্রামে ফিরে যাচ্ছে, আর সব ভাড়াটিয়াকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেউ তখন জানতো না এই বীরেনের আসল চেহারাটা আসলে কতটা অন্ধকার। 5 জুন 2009 সকাল 8টা, খ্যাতি কলেজের জন্য তৈরি হচ্ছে। তখনই তার ফোনে আসে একটি বার্তাটা আসে ভয়েস অফ উইমেন নামের বিখ্যাত একটা ম্যাগাজিনের পক্ষ থেকে। এতে বলা হয় একটা লটারি ড্রতে খ্যাতি জিতেছে 1,00,000 নেপালি রুপি, প্রায় 12,000 ভারতীয় রুপি, আর বিনামূল্যে পোখরা ঘুরতে যাওয়ার একটি টিকিট। 2009 সালে স্মার্টফোনের যুগ তখনও আসেনি। বার্তা প্রতারণার মতো ব্যাপারগুলি তখন খুব কম মানুষই জানতো। খ্যাতি ভেবেছিল হয়তো এটা 10ম শ্রেণীতে প্রথম হওয়ার পুরস্কার। সে আনন্দে নেচে উঠে তার মা বাবাকে জানায়। মা রাধার মনে একটু সন্দেহ হয়, তাই তিনি বাড়ির বিশ্বস্ত চাকর রামকে খ্যাতির সঙ্গে পাঠানোর ব্যবস্থা করেন। ঠিকানায় পৌঁছায় খ্যাতি ও রাম। সেখানে আসে মেরিনা সাক্ষ্য নামের এক মহিলা। নিজেকে সে ম্যাগাজিনের প্রতিনিধি পরিচয় দেয়, বলে পেপার ওয়ার্ক করতে অনেক সময় লাগবে, তুমি অপেক্ষা করো। দেরি দেখে খ্যাতি চাকর রামকে ফিরে যেতে বলে। তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়। খ্যাতি অপেক্ষা করতে থাকে। শেষে মেরিনা খ্যাতিকে নিয়ে যায় খুশবু অ্যাপার্টমেন্টে। সেখানে ঢুকে চোখ কপালে উঠে খ্যাতির। সেদিন তার সামনে দাঁড়িয়ে তারই পুরনো বাড়ির মালিক ও টিউশন মাস্টার বীরেন শ্রেষ্ঠা। অবাক হয়ে প্রশ্ন করলে বীরেন হাসি মুখে বলে, আমি এই ম্যাগাজিনের জন্য কাজ করি। মেরিনা আসলে পেপার ওয়ার্ক করার ভান করে। বীরেন খ্যাতিকে কফির প্রস্তাব দেয়, যে কফিতে মেশানো আছে স্লিপিং পিল। খ্যাতি অচেতন হলে তাকে অপহরণ ও টাকা আদায়ের পরিকল্পনা করে বীরেন শ্রেষ্ঠা। কিন্তু কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে খ্যাতি।
সে চিৎকার শুরু করে দেয়। আতঙ্কিত হয়ে পড়ে বীরেন। তাকে চুপ করানোর জন্য ক্লোরোফর্ম মাখানো রুমাল তার মুখে চেপে ধরে, কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে যায় আর বিষক্রিয়ায় সেখানে খ্যাতি মারা যায়। তবে মৃত্যু থামায় না নির্যাতন। লাশের হদিস ঢেকে দিতে বীরেন তখন আরো নৃশংস হয়। লোহার রড দিয়ে খ্যাতির মাথায় বারবার আঘাত করতে থাকে, তারপর লাশ টুকরো টুকরো করে ফেলে, 10 থেকে 12 টুকরো। পরের 4 দিন ধরে কাঠমান্ডুর আশেপাশের 17 বর্গ কিলোমিটার এলাকায় সে ছড়িয়ে দেয় এই টুকরোগুলো। নদীতে ফেলে দেয় মাথা, বাকি অংশ ফেলে দেয় চিতওয়ানের নারায়ণগড়ে। লাশ টুকরো করার উদ্দেশ্য হলো যেন কেউ শনাক্ত করতে না পারে। নিখোঁজের 19 দিন পর অবশেষে বালাজু থেকে উদ্ধার হয় খ্যাতির মাথা, কিন্তু ততক্ষণে গোটা কাঠমান্ডু কেঁপে উঠেছে। খ্যাতি নিখোঁজ হওয়ার কিছু ঘন্টা পর সন্ধ্যা 7:30টায় তার বাবা গোপালের ফোনে একটি বার্তা আসে, তোমার মেয়েকে অপহরণ করা হয়েছে, 10 লাখ রুপি না দিলে তাকে মেরে ফেলব। পুলিশকে জানালেও একই পরিণতি হবে। অপহরণকারীরা নিজেদের তরাই উপত্যকার কুখ্যাত দল বলে দাবি করে। পরের দিন অর্থাৎ 6 জুন থেকে শুরু হয় এক অদ্ভুত টালবাহানা। অপহরণকারী বারবার জায়গা বদলায়। প্রথমে বুটওয়াল, তারপর চিতওয়ান, তারপর সনৌলি অর্থাৎ নেপাল ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, সেখান থেকে ভারতের দার্জিলিং, শেষে আবার নেপালের খাকরবিটা। 15 দিন ধরে 1000 কিলোমিটার পায়ে হেঁটে, বাসে, রিক্সায় ঘুরে ক্লান্ত হয়ে যায় খ্যাতির মা বাবা। অপহরণকারীর কথা মতো সব জায়গায় ছোটেন তারা, কিছু টাকা পয়সাও দিয়ে ফেলেন, কিন্তু মেয়ের হদিস পান না। 17 জুন খাকরবিটার একটি হোটেলের ঠিকানা দেয় অপহরণকারী। নির্দেশ হলো শুধু চাকর রাম টাকা নিয়ে উপরে আসতে পারবে। রাম টাকা দিয়ে ফিরে আসে, কিন্তু খ্যাতিকে না পেয়ে ভেঙে পড়েন মা বাবা। এরপর অপহরণকারীর ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর উপায় না দেখে তারা পুলিশের শরণাপন্ন হন। পুলিশ জিজ্ঞাসাবাদে খ্যাতির মা রাধা একটি হাড় হিম করা ঘটনার কথা জানান। খাকরবিটার হোটেলের বাইরে অপেক্ষার সময় তিনি বীরেন শ্রেষ্ঠাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিল অপহরণের টাকা নেওয়ার জন্য, কিন্তু মেয়ের অপহরণের আতঙ্কে তখন মা সেদিকে খুব একটা মনোযোগ দেননি। প্রায় একই সময়ে চিতওয়ান থেকে খবর আসে একটি কার্টনের বাক্সে মানুষের পায়ের টুকরো পাওয়া গেছে। আশপাশের বিভিন্ন জায়গা থেকে আরো কয়েকটি টুকরো উদ্ধার হয়েছে, কিন্তু মাথা না থাকায় লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মায়ের বক্তব্যের ভিত্তিতে পুলিশ বীরেনের পেছনে লাগে। পুলিশ জানতে পারে সে ভারতীয় নাগরিক, বিবাহিত এবং 2 সন্তানের জনক। তার স্ত্রী কানাডায় থাকে, সন্তানেরা থাকে নানা নানির কাছে। 21 জুন সোরাখুট্টে এলাকা থেকে বীরেনকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে সব অস্বীকার করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে নেয় বীরেন। তার স্বীকারোক্তি শুনে পুলিশ একেবারে হতভম্ব হয়ে যায়। সে জানায় জুয়ার আসক্তি তাকে সর্বশান্ত করে ফেলেছিল। ক্যাসিনোতে সব টাকা হারিয়ে বাড়ি বিক্রি করেও সে ঋণ শোধ করতে পারেনি। একদিন শুনতে পায় তার পুরনো ভাড়াটিয়া খ্যাতিরা কাছেই থাকে। 5 জুন সকালে খ্যাতির বাড়িতে গিয়ে সে খ্যাতির ভবিষ্যতের পড়াশোনা ও খ্যাতির মা বাবার টাকা পয়সা জমানোর কথা সে জানতে পারে। এই টাকার লোভে সরাসরি ধার চাওয়ার পরিবর্তে সে অপহরণ ও মুক্তিপণের পরিকল্পনা সাজায়। এই কাজে সাহায্য করে তারই সাবেক স্কুল ছাত্রী মেরিনা সাক্ষ্য, যার বয়স মাত্র 16 বছর। কথিত আছে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা মেরিনাকে রাজি করাতে সাহায্য করে। পুরো ভয়েস অব উইমেন নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল এই নারী চরিত্র মেরিনা। বীরেন জানায় খ্যাতির চিৎকার বন্ধ করতেই সে ক্লোরোফর্ম দিয়েছিল, মারাও যেতে দেয়নি, কিন্তু তার কিছুই করার ছিল না। খ্যাতি যখন মারা যায় তখন বীরেন ভয় পেয়ে যায়, তাই সে লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে থাকে ও লাশ টুকরো টুকরো করে ফেলে, এবং কেউ যাতে সেই লাশকে আইডেন্টিফাই করতে না পারে, সেই লাশের হদিস খুঁজে না পায়, তাই সে কাঠমান্ডুর বিভিন্ন অঞ্চলে সে তা ছড়িয়ে দেয়। এই ঘটনা শুনে জিজ্ঞাসাবাদকারী অফিসারদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়। 2009 সালের 19শে নভেম্বর নেপাল হাইকোর্টের বিচারক জাস্টিস বান্দ্রু প্রসাদ কেদি রায় ঘোষণা করেন আদালত অপহরণ ও হত্যার জন্য বীরেন প্রধান শ্রেষ্ঠাকে 29 বছরের কারাদণ্ড দেয়। মেরিনা সাক্ষ্যকে দেওয়া হয় 20 বছরের কারাদণ্ড। মেরিনা তার অল্প বয়স ও অপরাধে সামান্য ভূমিকার কথা বলে শাস্তি কমানোর আবেদন করেছিল, তবে তা খারিজ হয়ে যায়। বীরেনকে কাঠমান্ডুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, যেখানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোব্রাজকেও রাখা হয়েছে। মেরিনাকে কিশোর কারাগারে পাঠানো হয়, সেখানে সে স্নাতক ডিগ্রি অর্জন করে। 2020 সালে ভালো আচরণের কারণে তাকে মুক্তি দেওয়া হয়। এখন কোথায় আছে বীরেন? সে কি এখনো বেঁচে আছে? নেপালের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে সে এখনো সাজা ভোগ করছে, তবে তার অবস্থান সম্পর্কে
সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটি নেপালের ইতিহাসে এক অদ্ভুত, পাগলাটে ও শ্বাসরুদ্ধকর হত্যাকাণ্ড। এক শিক্ষকের জুয়ার আসক্তি, 16 বছরের এক কিশোরীর অপরাধে জড়িয়ে পড়া আর এক মেধাবী ছাত্রীর স্বপ্ন ভঙ্গের এই কাহিনী কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। এই ঘটনা শুধু নেপালে নয়, সারা পৃথিবী জুড়ে তোলপাড় তুলেছিল। 2016 সালে এই মামলার উপর একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল, তার নাম লুকামারি, যা দারুণ সাড়া ফেলেছিল। কিন্তু বাস্তবের চেয়ে সিনেমা সবসময় ফিকে। খ্যাতিশ্রেষ্ঠা হত্যাকাণ্ড স্মরণ করিয়ে দেয় মানুষের লোভ, প্রতারণা আর নৃশংসতা কত দূর যেতে পারে। আর সেটা যখন ঘটে আপনার পরিচিত কারোর সাথে, তখন আতঙ্কটা আরো বেশি ঘনিয়ে আসে, তখন আতঙ্কটা আরো বেশি কাজ করে। খ্যাতি যদি আজ বেঁচে থাকতো তাহলে সে পাইলট হতো নাকি বিমান প্রকৌশলী হতো তা কখনো জানা যাবে না। তবে জানা যায় 2009 সালের 5 জুন সকালবেলা একটি মিথ্যে বার্তা এসেছিল তার ফোনে। অভিনন্দন, আপনি জিতেছেন জাগে। আর সেটাই ছিল তার জীবনের শেষ অভিনন্দন। এই ভিডিওটি থ্রিলার, ডার্ক আর সাসপেন্সফুল লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন হার হিম করা সত্যি অপরাধের গল্প জানতে সাবস্ক্রাইব করে রাখুন। খ্যাতির আত্মার শান্তি কামনা করি। আপনাকে বলছি, প্লিজ সাবধান হন, যে কোনো অচেনা বার্তাই হতে পারে ফাঁদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। A changing shadow where my spirit hides, whispers of forever in the passing light. We are the river, we are the light.